একদিন রাত্রে আমি যখন শুয়েছিলাম আমার ছেলেকে নিয়ে, ছেলে তখন 1 বছরের, ছেলেকে নিয়ে শুয়েছিলাম। তো তখন উনি আমার বিছানায় এসে শুইছে এবং আমাকে জড়ায় ধরছে। তখন আমি চিৎকার দিয়ে উঠার পরে পরে উনি লাফ দিয়ে উঠে গেছে। আপনার নাম ঠিকানাটা যদি আমি এখন বলি, আপনি রাতে ঘুমাতে পারবেন না, সকাল থেকে আপনাকে ওই ওই গ্রামবাসী আপনাকে ইচ্ছা মতনে আপনাকে জুতা পেটা করবে। আপনি আপনার ছেলের বউর দিকে কুদৃষ্টি দিয়েছেন এবং কি তাকে চ্যালেঞ্জ করেছিলেন যে তার কথায় রাজি না হলে আপনি সংসার করতে দিবেন না, কিন্তু ঠিক সেটাই আপনি করেছেন। এই পৃথিবীতে যাতে এরকম মা কারো না হয়। আমার মা আমাকে একদিনের জন্য শান্তি দিতেছে না। উনি সম্পত্তির লোভে এমন ভাবে পড়ছে, উনি বলতেছে যে দিন শেষে ওদের সব সম্পত্তি নাকি আমার হবে, যেখানে আমার নিরাপত্তারই কোনো কথা নাই। একটি কথা আসলে না বললেই নয়, সেটা হচ্ছে আমি খুবই দুঃখের সাথে বলছি যে যে মা জন্ম দিয়েছে ওনাকে, সেই মাও নাকি ওনাকে বলেছে যে প্রয়োজনে শ্বশুরের সাথে শ্বশুরের কথা শুনে শ্বশুরে যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবে রাজি হয়েও নাকি সংসার করতে হবে, সেভাবে তাকে প্রেশার করছে তার মা। আসলে আমি খুবই নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আমার পাশে একটি বোন বসা আছে। তো আমি একজন সাধারণ মানুষ হিসাবে বোনটির পাশে আছি এবং আমি শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবো। তো সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে আমি অডিয়েন্সের কাছে আমার প্রশ্ন, এবং দেশ বিদেশ থেকে যারাই আমাকে দেখছেন, যে একটি মেয়েকে যদি তার শ্বশুর যদি কুপ্রস্তাব দেয় অথবা শ্বশুর যদি, সবচেয়ে একটি মেয়ের নিরাপদ জায়গা হচ্ছে তার স্বামীর বাসা, আশ্রয়স্থল। সেই জায়গায় যদি ওই স্বামীটা বিদেশে থাকার পরে যদি ওই শ্বশুর, যিনি বাবার জায়গায় একটি মেয়ের মতো স্নেহ করে রাখবে, কিন্তু সেই শ্বশুর যদি প্রতিনিয়ত এই মেয়েটিকে কুপ্রস্তাব দিয়ে থাকে এবং কুনজর দিয়ে থাকে এবং শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করে থাকে, ওই মেয়ে কি কখনো এই সংসারে সংসার করার মতো সুযোগ আছে কিনা, করতে পারবে কিনা, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আর এই পুরুষটি কেমন পুরুষ, এই স্বামীটি, যে এই মেয়েটি তার স্বামীকে সবকিছু স্বীকার করলো, হ্যাঁ, যে তোমার বাবা আমাকে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করছে, এই কথাটি সেই স্বামী শোনার পরেও কোনো ধরনের প্রতিবাদ করলো না, কোনো ধরনের একটি বারো তার বাবাকে কোনো ধরনের নিষেধ অথবা অন্যায়ের প্রতিবাদ করলো না। এই ধরনের একটি ঘটনা ঘটেছে। আমার পাশে এই বোনটি আছে এবং বর্তমানে এই বোনটিকে বিভিন্ন ভাবে হেনস্থা করছে এই পরিবার, এবং উনি ওই স্বামীকে ডিভোর্স দিয়েছে। কেন দিয়েছে? কারণ প্রতিনিয়ত সেই শ্বশুরের ডিস্টার্বের জন্য উনি ডিভোর্স দিয়েছে। কিন্তু এই স্বামীর পরিবার তারা সবাই মিলে এই মেয়েটিকে বিভিন্ন ভাবে লিগ্যাল নোটিশ দিচ্ছে, বিভিন্ন ভাবে ফোনে হুমকি দিচ্ছে যে মামলা হবে, সে স্বর্ণ গয়না চুরি করেছে, বিভিন্ন অপবাদ দিচ্ছে। তো আমরা তো কিছুটা হলে আইন বুঝি, আপনারা যেটা করছেন সেটা অন্যায়। আর এই বিষয়গুলো আমরা এই বোনের কাছ থেকে একটু শুনবো, এবং আমি বিশ্বাস করি যে এই বোনের পাশে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ যারা আছেন ওনারা দাঁড়াবেন। আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে আমার সর্বোচ্চ সেবা থাকবে। আমি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আছি। উনি, এই বোনটি একটি ইসলামিক প্রতিষ্ঠানে জব করছেন। আমি ওনার নাম ঠিকানা এই জন্য বলবো না, সামনে ওনার খুব সুন্দর একটি ভবিষ্যৎ আছে। বর্তমানে ওনার ছেলে মেয়ে এগুলাকেও ওই স্বামী নিয়ে গিয়েছে, এবং একটি মেয়ে স্বামী সন্তান ছাড়া আসলে কতটুকু ডিপ্রেশনে থাকে সেটা আপনারাই বুঝবেন। আপনি একটু মূল ঘটনাটা একটু বলবেন। আসসালামু আলাইকুম। 2014 সালে আমি যখন এসএসসি পরীক্ষা দেই, তখন আমার মা আমাকে জোরপূর্বক ভাবে একটা নেশাগ্রস্ত ছেলের সাথে বিয়ে দেয়, যেটাতে আমি কোনোভাবেই রাজি ছিলাম না। তারপর আমি বিয়ের পর জানি আমার হাজবেন্ড আগে একটা বিয়ে করছে, সে রিহাবে ভর্তি ছিল। তারপর আমি চেষ্টা করছি যে যেহেতু বিয়ে হয়ে গেছে তাকে ভালো মানুষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি, এমনকি তাকে নেশা বানিয়ে দিতে হয়েছে। তার অনেক মারধর, অনেক কিছুই আমাকে সহ্য করতে হয়েছে। কিন্তু তাতেও আমার হাজবেন্ড সন্তুষ্ট ছিল না। কারণ একটাই কারণ ছিল, আমি আমার বাবার বাড়ি থেকে যৌতুক এনে দিতাম। আমি বলছি যে আমি একদমই গরিব, তো আমার বাবা মা এত টাকা কোথায় পাবে? সে 2 লাখ 5 লাখ টাকা চাইতো, কিন্তু আমি দিতে পারতাম না। তো সে 2018 সালে বিদেশ চলে যায়। বিদেশ চলে যাওয়ার পরে আমার সাথে কোনো খোঁজ খবর রাখে না, আমাকে ভরণ পোষণ দেয় না। এমনকি এই অবহেলার কারণে তার বাবা আমার দিকে কুনজরে তাকায়। আমি তাকে এগুলা বলার পরে সে, আমার শ্বশুর বিভিন্ন খাবার আমাকে দিত খাওয়ার জন্য, কিন্তু আমি এগুলা খেতাম না। আর আমার হাজবেন্ডকে আমি এগুলা ছবি তুলে পাঠাইতাম, বলতাম, ওই কিন্তু রাত্রের ঘটনাটা বলবেন, রাত্রে কি ঘটেছিল? একদিন রাত্রে আমি যখন শুয়েছিলাম আমার ছেলেকে নিয়ে, ছেলে তখন 1 বছরের, ছেলেকে নিয়ে শুয়েছিলাম।
তো তখন উনি আমার বিছানায় এসে শুইছে এবং আমাকে মানে জড়ায় ধরছে। তখন আমি চিৎকার দিয়ে ওঠার পরে পরে উনি মানে লাফ দিয়ে উঠে গেছে। আমার শাশুড়ি দৌড়ে আসছে, আসছে বলে কি হয়েছে বলতেছে। তো আমি বললাম যে উনি এখানে কেন, মানে আমার শ্বশুর এখানে কেন। তখন আমার শ্বশুর বলতেছে আমি কয়েল ধরাতে আসছি, আমি নাতিকে দেখতে আসছি। তো যদি নাতিকে দেখতে আসতে হয় তাহলে তো দিনের বেলা দেখতেছে, তাহলে রাত 1টা 2টা বাজে উনি আমার ঘরে কেন আসবে আর উনি কেন আমার সাথে শুবে? এটা তো একজন শ্বশুরের কাম্য না, এটা তো সে করতে পারে হাজবেন্ড। তো আমার হাজবেন্ডকে সবকিছু বলার পরে সে আমাকে নিরাপত্তা দেয় নাই। আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে অনেক মারধর করতো। আমার শ্বশুর আমার এই আমি ওনার কুপ্রস্তাব মেনে নেই নাই দেখা বিভিন্ন কারণে আমাকে অনেক মারধর করতো, যেটা আমি সহ্য করতে পারি নাই। 2020 সালে আমি বাবার বাড়ি বেড়ানোর কথা বলে চলে আসছি। তার আগে কখনোই আমাকে বাবার বাড়ি বেড়াতে আসতে দিত না। বেড়ানোর কথা বলে আসছি তখন আমার মেয়েটাকে তারা রেখে দেয় আর আমার ছেলেটাকে আমি নিয়ে আসি। এখন বর্তমানে আপনি তো তাকে ডিভোর্স দিয়েছেন, জি, মানে 2023 সালে আমি তাকে 23 সালে ডিভোর্স ডিভোর্স দিছি। দিয়েছেন, এখন বর্তমানে আপনাকে কি খুব মানে হয়রানি করতেছে? হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির লোকেরা হ্যাঁ, আমাকে আইনগতভাবে অনেক হয়রানি করতেছে। হ্যাঁ। তারা আমাকে মানে মোবাইলে বলেন, আমার মা, বিশেষ করে আমার মা যে আমাকে জন্ম দিছে, হুম। এই পৃথিবীতে যাতে এরকম মা কারো না হয়। আমার মা আমাকে একদিনের জন্য শান্তি দিতেছে না। উনি সম্পত্তির লোভে এমন ভাবে পড়ছে, উনি বলতেছে যে দিন শেষে ওদের সব সম্পত্তি নাকি আমার হবে, যেখানে আমার নিরাপত্তারই কোনো কথা নাই, যেখানে ওরা আমাকে মেরে ফেলতে কোনো দ্বিধাবোধ করবে না, সেখানে আমি সম্পদ দিয়ে কি করব? ওরা বিভিন্নভাবে আমার মার দুর্বলতার জন্য আমাকে আইনিভাবে, আমার খালাদেরকে, বিশেষ করে আমার খালাদেরকে আইনিভাবে হেনস্থা করতেছে। মানে আমার মা করতেছে, তারপরে উকিল দিয়া, গাজীপুরের থেকে উকিল, উনি ফোন দিয়ে দিয়ে আমার খালাদেরকে মানে হুমকি দামকি দিতেছে। আচ্ছা দর্শক, বিষয়টা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি আগেও বলেছি যে একটি মেয়ে যদি শ্বশুর তার দিকে সবসময় শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করে, সেই জায়গা ওই মেয়ে কিভাবে সংসার করবে? আপনারা উত্তরটা দিবেন। তো আমরা যতটুকুই জানি যে আসলে এটা কোনোভাবে এই সংসার সম্ভব না। এখন এক কথায় আমি একজন সাধারণ মানুষ হিসাবে এই বোনটি আত্মহত্যার একটা পথ বেছে নিয়েছিল, এমন একটি সিচুয়েশনে সে ছিল। আমাকে আজকে দীর্ঘ অনেক দিন ধরে সে মেসেজ করতেছে অনেকভাবে। তো আমি আসলে ওনাকে বলেছিলাম যে আমি একজন সাধারণ মানুষ বোন, আমি কি করতে পারবো আপনার জন্য। তারপরেও যেহেতু আপনারা দেখেছেন যে আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেক কাজ করে থাকি, চেষ্টা করি মানুষকে নিয়ে কাজ করার জন্য, উনি এসেছেন। আমি এই ভিডিও বার্তাটি আমি এই যারা এই কাজটি করতেছেন গাজীপুরবাসী, আমার বিশ্বাস আমার প্রোগ্রাম তো সারা দেশ বিদেশ সবাই দেখেন, আজকের এই ভিডিওটি কিন্তু প্রতিপক্ষ আপনারা দেখবেন। কিন্তু আমি আপনাদেরকে আজকে প্রথম আমি একটি জিনিস বলতে চাচ্ছি, আপনাদেরকে আমি আপনাদের নাম ঠিকানা আমি আজকে নিচ্ছি না আজকের এই ভিডিওতে, এই জন্য নিচ্ছি না যাতে আপনারা তাকে ডিস্টার্বটা করা ছেড়ে দেন। আপনারা কি বলেন? হ্যাঁ, এই জন্য আমি আপনাদের নাম ঠিকানা নিচ্ছি না, কারণ আপনি আপনার নাম ঠিকানাটা বললে আমার বিশ্বাস যে আপনার এলাকার লোকে আপনাকে জুতা দিয়ে মারবে। আপনার নাম ঠিকানাটা যদি আমি এখন বলি, আপনি রাতে ঘুমাতে পারবেন না, সকাল থেকে আপনাকে ওই ওই গ্রামবাসী আপনাকে ইচ্ছা মতনে আপনাকে জুতা পেটা করবে। আপনি আপনার ছেলের বউর দিকে কুদৃষ্টি দিয়েছেন এবং কি তাকে চ্যালেঞ্জ করেছিলেন যে তার কথায় রাজি না হলে আপনি সংসার করতে দিবেন না, কিন্তু ঠিক সেটাই আপনি করেছেন, তাকে সংসার করতে দেন নাই। এখন মেয়েটি যেহেতু আলাদা হয়ে গিয়েছে, সে আলাদা করে বাঁচতে চায়, তাকে বাঁচার সুযোগটুকু দেন। আমি আপনাদের নাম নিচ্ছি না, কিন্তু পরবর্তীতে আজকের পর থেকে যদি আপনারা এই ভিডিওটি দেখার পরে যদি আপনারা যদি না থামেন, এই মেয়েটিকে হয়রানি করেন বা হয়রানি করতে চান, আমি আপনাদের সবার সঠিক নাম ঠিকানা আমি লাইভে এসে বলবো যে আপনি এই এই মেয়েটির দিকে যে কুদৃষ্টি এবং তার গায়ে আপনি হাত দিয়েছিলেন সেটাও আমি উল্লেখ করে নাম সহ বলবো। কিন্তু আজকের নাম এই জন্য বলছি না, আমার বিশ্বাস যে এই ভিডিওটি দেখার পরে আপনারা থেমে যাবেন যে সে একটি জায়গায়, আমি সাধারণ মানুষ হলো, আমি যে একটি যে কাজ আমি করি আমার কাছে সে এসেছে, আমি তাকে নিয়ে আপনাদের বিরুদ্ধে আমি লড়বো ইনশাল্লাহ, আমি এই ভিডিও বার্তায় বলছি। আমি আবারও বলছি আপনারা এই মেয়েটিকে বাঁচতে দেন। তার পাশে আমি ভাই হিসাবে, যেহেতু আমি একজন মানবাধিকার কর্মী, আমার কাছে সারা বাংলাদেশের মানুষই আছে, আমি ভাই হিসাবে তার পাশে আমি আছি, আমি তার পাশে থাকবো। আপনারা দেখি যে একটি অন্যায় ভাবে আপনারা একটি মেয়েকে কতটুকু ডিস্টার্ব করতে পারেন, সেটা ইনশাল্লাহ আমি দেখবো, আমি আছি তার পাশে ভাই হিসাবে। আপনি কি আর কিছু বলতে চাচ্ছেন? জি, আমার ছেলেকে আমি 8 বছর পর্যন্ত আমার ছেলেকে আমি রাখছি। ওরা আমার ছেলেকে আমার কাছ থেকে বেড়ানোর কথা বলে নিয়ে গেছে। আমার ছেলে আমার জন্য অনেক কান্নাকাটি করে। আমি
আমার ছেলের সাথে দেখা করতে চাই। আমার ছেলে আমার জন্য অনেক কষ্ট পায়। ছেলেটা কোথায় আছে, ওদের বাড়িতে? হ্যাঁ, ওরা এই যে গত বছর অক্টোবরে বেড়ানোর কথা বলে নিয়ে গেছে। আমি শুধু এতটুকু বলবো, এটা কি তাদের স্থানীয় ঠিকানা? হ্যাঁ, ওইখানে স্থানীয়? হ্যাঁ, তারা আচ্ছা। স্থানীয় সবাই আমি ছিল। আমি আমি নাম নিচ্ছি না, শুধু আমি এতটুকু বলছি যে পশ্চিম পুরুলিয়া, ওয়ার্ড নং 25, থানা সদর, মেট্রো গাজীপুর মহানগর, জেলা গাজীপুর। আমি ঠিক এতটুকু বললাম এই জন্য, একমাত্র হচ্ছে ওনার যে শ্বশুরের পরিবার, ওনারাই শুধু বুঝতে পারবে এই ভিডিওটি দেখার পরে, এবং ওনারাই শুধু ওনাকে চিনবে, হয়তো আর কেউ চিনবে না। এই জন্য আমি দুইটা পক্ষই আমি ঠিকানা এবং নাম আমি আমি নাম নিলাম না, নামগুলো আমি গোপন রাখলাম। এই জন্য আমি আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা তাকে ডিস্টার্ব করবেন না, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আর উনি, এই বোনটি আমাকে গতকালকে বা এর আগে যদি ফোন করেছিলেন, উনি আমাকে বলেছিলেন যে উনি আমার মাধ্যমে, আমার পেজের মাধ্যমে সুশীল সমাজ, দেশ এবং রাষ্ট্রকে উনি জানাতে চান ওনার সেই দুঃখের কাহিনীগুলা। তো আপনি কি পেজে আমি এই ভিডিওটি আপলোড করার জন্য আপনি অনুমতি দিয়েছেন? জি, আপনি কি চাচ্ছেন যে আমি এটা দেশ এবং রাষ্ট্রকে দেখাই আপনার করুণ কাহিনী? জি, আচ্ছা, উনি অনুমতি দিয়েছেন। তো মূল হচ্ছে আমরা এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য হচ্ছে, এবং আমি এখানে যিনি অ্যাডভোকেট সাহেব আছেন, হ্যাঁ, আমি ওনারও দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনি অন্যায়ভাবে আপনি হয়রানি করবেন না। প্লিজ আপনি আইনগতভাবে আসেন, আমরা আইনগতভাবে আছি। আপনি আইনগতভাবে যেভাবে আগাচ্ছেন আপনি এভাবেই আগান, কিন্তু আপনি যে ফোন করে যে হুমকি দিচ্ছেন যে মামলা হয়েছে, অ্যারেস্ট করে ফেলবেন, তার 10 বছরের জেল হবে, এই কথাগুলো আপনারা আসলে বলবেন না। কারণ সে যদি কোনো দোষ করে থাকে, অবশ্যই এটা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং সেটা আমরা আমরা কোর্টে জবাব দিব। যদি কোনো মামলা হয়ে থাকে আমরা সাদরে গ্রহণ করছি, এবং আমরা ম্যাজিস্ট্রেট মহোদয়ের সামনে গিয়ে সেই সত্য কাহিনীটা তুলে ধরবো। আশা করি যারা এই অন্যায়ভাবে হয়রানি করছেন আপনাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে ইনশাল্লাহ। একটি কথা আসলে না বললেই নয়, সেটা হচ্ছে আমি খুবই দুঃখের সাথে বলছি যে যে মা জন্ম দিয়েছে ওনাকে, সেই মাও নাকি ওনাকে বলেছে যে প্রয়োজনে শ্বশুরের সাথে, শ্বশুরের কথা শুনে, শ্বশুরে যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবে রাজি হয়েও নাকি সংসার করতে হবে, সেভাবে তাকে প্রেশার করছে তার মা। আসলে আমি খুবই নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই মাকে। আসলে মার জাত তো আমি কি বলবো ওনাকে, আমার ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু দর্শককে একটি কথাই বলবো, একটি ইজ্জতের লড়াই চলছে। এই বোনটি ওনার ইজ্জতকে সেভ করার জন্য এই লড়াই করছেন, এবং ইজ্জতকে বাঁচানোর জন্য উনি স্বামী, সন্তান সবকিছুকে উনি ত্যাগ করেছেন শুধু ইজ্জতকে বাঁচানোর জন্য। আশা করি আল্লাহ সেই উত্তম প্রতিদান ওনাকে দিবে এই বোনটি। এবং আপনারা চিন্তা করেন যে যে মা জন্ম দিয়েছে সে মাও বলতেছে সম্পত্তির লোভে, মানে অনেক সম্পত্তি আছে ওদের, যে তুই প্রয়োজনে শ্বশুরের কথা শুন, শুনে কুপ্রস্তাবে রাজি হয়ে তুই সংসার কর। কিন্তু আসলে আমি এইরকম মেয়ে খুব কমই পেয়েছি। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ ভাবে আমি ওনার জন্য, আমি এই বোনের পাশে আমি আছি সর্বোচ্চ। যতদিন পর্যন্ত ওনার সাথে লড়তে হয় আমি ইনশাল্লাহ আমি আছি ওনার পাশে। সবাই ভালো থাকবেন। আপনি কি এই কথাগুলো বলেছিল, একটু বলবেন? জি, আমার মা আমাকে বলছিল যে ওই বাড়িতে যাওয়ার জন্য 2021-22-এর দিকে। তখন আমি বলছি যে না, আমি যাব না, কারণ ওরা আমাকে নির্যাতন করে। আমার শ্বশুর কুপ্রস্তাব দিচ্ছে, আমি ওখানে কিভাবে যাবো? ওখানে আমার নিরাপত্তার একটা সমস্যা আছে। পরে বললো যে দরকার হলে শ্বশুরের সাথে সংসার করে হলেও তোকে ওই বাড়িতে যেতে হবে, কারণ ওদের অনেক সম্পদ আছে, দিন শেষে সে সম্পদ আমার। পরে আমি বললাম যে মা, ওরা যদি আমাকে মেরে ফেলে, মেরে যদি বলে যে তুই অন্য ছেলেরে নিয়ে চলে গেছিস, তখন তো তোমরা সেটাই বিশ্বাস করবা, আমার লাশ তো আর খুঁজে পাবে না, কারণ ওদের অনেক সম্পদ। ওরা এগুলো ধামাচাপা দিতে ওদের কোনো সময় লাগবে না। তারপরে আমার মা বলতেছে যে ওখানে আমাকে যেতেই হবে, ওখানে আমাকে যেতেই হবে। আমি, আমার জীবনের নিরাপত্তাটা কোথায়, আমার ইজ্জতের নিরাপত্তাটা কোথায়, আমি ওইখানে কিভাবে যাব? আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আছি পাশে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।